নমস্কার। পাওয়ার অফ অ্যাস্ট্রোলজিতে জ্যোতিষী বাস্তুবিদ রত্নবিদ পুলক চক্রবর্তী আপনাদের স্বাগত জানাই। আজকে একটু অন্য ধরনের আলোচনা, এটা জেনে রাখা দরকার, কারণ চলার পথে গুরু আশীর্বাদে আপনাদের শুভেচ্ছা 98 থেকে প্রফেশনাল অ্যাস্ট্রোলজিতে যাত্রা শুরু করেছিলাম। আজকে সেই জাহাজ সমুদ্রের অনেক গভীরতা পেরিয়ে প্রায় আরেক সীমানার কাছাকাছি পৌঁছে গেছে। জীবনে বিভিন্ন অভিজ্ঞতা, বিভিন্ন ধরনের মানুষ, কেউ জ্যোতিষ বিশ্বাস করেন, কেউ করেন না। কেউ জ্যোতিষ বিশ্বাস করেন তো পাথরের মন্ত্রতন্ত্রে বেশি বিশ্বাস করেন, কেউ পাথরের কাজে বিশ্বাস করেন, কেউ পাথর বিশ্বাস করেন তো মন্ত্রতন্ত্র বিশ্বাস করেন না, ইত্যাদি বিভিন্ন কিছু অনেক সময় শুনতে হয়। কোনো মানুষ বলছেন যে উপকার পেয়েছি আপনার কাছে, কোনো মানুষ বলছেন যে না অমুক অ্যাস্ট্রোলজারের কাছে দেখিয়েছি উপকার পেয়েছি, আবার অমুক অ্যাস্ট্রোলজারের কাছে দেখিয়েছি উপকার তো পাইনি, উপকারের থেকে অপকার অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা, অনেক জায়গায় দেখি সর্বশান্ত হয়েছি পুলকবাবু, আমার অমুক আত্মীয় বা তমুক বন্ধু বা তমুক কলিগ রেফার করলেন আপনাকে, তিনি আপনার কাছে দেখি খুব ভালো আছেন, কতদিনে কাজ পেতে পারে। আমি তো ঠিক যথেষ্ট সব বিশ্বাস করি না, কিন্তু তিনি রেফার করলেন, তিনি বলেন যাও তাই। কারণ আগেও অনেকজনের কাছে গিয়েছি। রিসেন্ট গুজরাটের একটা কাজের অভিজ্ঞতা দিয়ে শুরু করি। গুজরাটের একটা কাজের অভিজ্ঞতা দিয়ে এক ভদ্রলোক, কারণ এটা আপনাদের বলে রাখা ভালো যে আমার ভারতবর্ষে যত ক্লায়েন্ট আমার কাছে বাঙালি হওয়া সত্ত্বেও তার বিরাট একটা অংশ গুজরাটি। কারণ আমার প্রফেশনাল অ্যাস্ট্রোলজির প্রথম দিকটা শুরুই হয়েছিল গুজরাটি এবং গুজরাটকে কেন্দ্র করে, এবং আজও গুজরাট, বোম্বে এসব জায়গায় বহু কাজ করতে হয়। এছাড়া চেন্নাই, দিল্লিতে আমার জ্যোতিষ পড়ানো, প্র্যাকটিস, জেমোলজি পড়ানো ইত্যাদি বিভিন্ন কাজ আছে। ইন্ডিয়ার বাইরে তো আছি, সেগুলো আপনারা জানেন। গুজরাটে এক ভদ্রলোক বললেন যে আমি আপনাকে কয়েক বছর ধরে দেখছি, যারা আমার পরিচিতরা দেখাচ্ছেন, তাদের সঙ্গে এসেছি, আমার বন্ধু বান্ধবের সঙ্গে, হ্যাঁ কিছু একটা হয়, আমি অনুভব করেছি। আমি ঠিক পুরোপুরি জ্যোতিষে বিশ্বাসী নই, কিন্তু অনুভব করেছি যে তাদের মধ্যে একটা পজিটিভ, কারোর মধ্যে বিরাট, কারোর মধ্যে বিরাট না হলেও একটা পজিটিভ পরিবর্তন এসছে। কিন্তু তাই যদি হয়, বহু পুরনো একজন অ্যাস্ট্রোলজার, যিনি ওইসব জায়গায় কী হয় জানেন তো, মানে অবাঙালিদের মধ্যে একটা জিনিস আছে যে জন্মের পরই একটা কুষ্টি করে রাখে, কুষ্টি, সেই দীর্ঘ কুষ্টি যেটা হয় ছোট্ট বইয়ের আকারে করে রাখে, কেউ আবার দীর্ঘ কুষ্টি করে রাখে, বুঝুক না বুঝুক একটা কুষ্টি করে রাখে, মানে ওটা করতে হয়। ওটা করে তার কি বুঝতে পারে আমি জানি না, তার ছাতা মাথা। কারণ যখন আমার সামনে সেগুলো ফেলে, নতুন জন্মকুণ্ডলে দেখুন এইখানে ডেট অফ বার্থ দেওয়া আছে, এখানে জন্মের সময় দেওয়া আছে, আমার দাদু করে গিয়েছিলেন, আমার বাবা করে গিয়েছিলেন, অমুক পণ্ডিত ছিলেন যিনি খুব ভালো অ্যাস্ট্রোলজার ছিলেন, যা বলতেন মিলে যেত। কিন্তু এইটার আজ পর্যন্ত আমরা কোনোদিনই কিছু উদ্ধার করতে পারিনি, মানে উদ্ধার করতে পারে না, তবু একটা কুষ্টি কোটি টাকা তাদের নিয়ম। যেমনি আপনাদের একটা জিনিস বলছে, ধরুন গুজরাট বা ওইসব সাইডে গেলে পরে আপনাদের এখানে মানুষ যেমনি আগে অনেক কিছু জানতে চায়, ওখানে আগেই জানতে চায় যে মাঙ্গলিক আছে নাকি, কালসর্প কী, শনির সাড়ে সাথে কী করছে, এইগুলো বিষয়গুলো। মাঙ্গলিক এটার ওপর তো তারা একটা বিরাট জোর দেয়, কারণ তারা, আমরা বাঙালিরা অনেক সময় এসব ব্যাপারে সচেতন নই, তারা বাস্তুর ব্যাপারে অনেক সচেতন। আমরা তো সমস্যা যখন হচ্ছে, যখন দাঁতে যন্ত্রণা হচ্ছে, দাঁতটাকে তুলে ফেলার মতো অবস্থা হচ্ছে, তখন ডাক্তারের কাছে দৌড়াচ্ছি। কিন্তু সেই দাঁতটাকে যে ভালো থাকা অবস্থায় ডাক্তারের কাছে গিয়ে দাঁতটাকে যে চিরকাল ভালো রাখা যায়, সেই জায়গাটা কেউ করে না। কিন্তু ওরা এই ব্যাপারটা অনেক সচেতন। একটা শিশু জন্মানোর পর থেকেই তার একটা জন্মকুণ্ডলী, তার নামকরণ, তারপর তার মাঙ্গলিক আছে নাকি, ভবিষ্যতে বিবাহিত জীবন কেমন যাবে, কর্মজীবন কেমন যাবে, এইগুলোর উপর একটা জোর দেয়। এবার কখনো কেউ হয়তো ভুল গণনা বা ভুল জ্যোতিষীর শিকার হচ্ছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তারা একটা আগ্রহ নিয়ে, তাদের গার্জেনরা এসব ব্যাপারে আগ্রহী। কিন্তু সেই ভদ্রলোক বলছেন তাই যদি হয়, তাহলে আমার বাবা দাদু দেখাতেন খুব বয়স্ক একজন অ্যাস্ট্রোলজার, তিনি দেখুন এই আমার কুষ্টি করে দিয়েছিলেন, যদিও এর মাথামুন্ডু কোনোদিন বুঝতে পারেনি। তিনি আপনার আমাকে একটা পান্না দিয়েছিলেন, পান্না, একটা আমাকে অনেক্স পান্না দিয়েছিলেন। সেই অনেক্স পান্নাটা পড়ে আমি জীবনে কোনোদিন কোনো উপকার পাইনি। তারপরে পরবর্তীকালে আমি একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাই, যিনি আমাকে একটা ক্যাটসাই এবং একটা প্রবাল ধারণ করান। সেই ক্যাটসাই এবং প্রবালটা ধারণ করার পর
উপকার কিছু হয়নি, অপকারও কিছু হয়নি। আমি প্রথমত সেই ভদ্রলোকের জন্মকুণ্ডলী ভালো করে দেখলাম, তারপর তাকে জিজ্ঞেস করলাম যে আপনার 6th হাউসে কেতু অবস্থান করছে যেভাবে, যে নক্ষত্রে, তাতে আপনি কি করে বুঝলেন যে ক্যাটসাইটা পড়ে আপনার ক্ষতি হয়নি? ভদ্রলোকের উত্তর হচ্ছে, এই এই প্রবাল এবং ক্যাটসাইটা আমি জবে থেকে ধারণ করেছি, হ্যাঁ আমার ব্যবসার উন্নতি হয়নি ঠিক কথা, কিন্তু আমার ব্যবসার কোনো অবনতিও হয়নি। সুতরাং এটা উপকার না করুক, ক্ষতিও করেনি। যখন আমি ভদ্রলোককে বললাম যে এই ক্যাটসাই এবং প্রবাল পড়ার 2 বছর 3 বছরের মধ্যে কি আপনার বিরাট কিছু শারীরিক প্রবলেম সেসবও কিছু হয়নি, তখন বলছেন না, একবার শারীরিক সমস্যা হয়েছিল, আমাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল এবং খুব গুরুতর অবস্থায়, সেবার বাড়ির লোক প্রায় আশা ছেড়ে দিয়েছিল যে আমি বাঁচবো কিনা, এবং একটা বিরাট ভুল ট্রিটমেন্ট হয়ে গেছিল। তারপর সেখান থেকে অন্য জায়গায় গিয়ে ভগবানের বিরাট আশীর্বাদ, একজনা বললেন যে আমার গুরু খুব সহায়, সেই জন্য ওরা এই জিনিসগুলো ইয়ে করে যে গুরু সহায়। তো সেই জন্য জানি না যে গুরু হাতের কোন জায়গাটা কিভাবে তার অ্যাপেক্সটা কোন অ্যাঙ্গেলে থাকলে পরে সেটা সহায় হয়, বা কত নম্বর ভাবে কি নক্ষত্রে কিভাবে গুরু থাকলে পরে কোথায় দৃষ্টি দিলে যে গুরু সহায়, জান না। গুরু সহায়, তাই আমি এই যাত্রা বেছে গিয়েছি। মুখে বলছেন যে গুরু সহায়, আবার বলছেন যে আমি তো এইসব অ্যাস্ট্রোলজি ফ্যাস্ট্রোলজি খুব একটা মানি না। কথাটা শুরু করেছিলেন এইভাবে, দেখুন একটা স্ববিরোধী কথা হয়ে যাচ্ছে। যেমনি অনেকে বলেন যে আমি নাস্তিক, আমি কিছু বিশ্বাস করি না। নিজের অস্তিত্বকেও তো বিশ্বাস করতে হয়, নিজের অস্তিত্বকেও বিশ্বাস করতে হয়। কারণ সেখানে আত্মা অবস্থিত। যদি বলে না, গীতাতেই তার উল্লেখ আছে, উৎক্রামন্তং স্থিতং বাপি ভঞ্জনং বা গুণান্বিতম বিমূঢ়ানানু পশ্যন্তি পশ্যন্তি জ্ঞানচক্ষুষ যতন্ত যোগিনাশ্চৈনং পশ্যন্ত আত্মা অবস্থিতম। যোগীরা যত্নবান হয়ে দেখতে পায় যে আত্মা অবস্থিত। যতন্ত অপকৃতাত্মান নৈনাং পশ্যন্ত চেত্তস, যারা অপকৃতাত্মা তারা সারা জীবন যত্নবান হয়েও দেখতে পাবে না। কই আমাকে দেখিয়ে দে দেখি, তোর গুরুদেব দেখেছেন যে আত্মা অবস্থিত, তাহলে তোর গুরুদেবকে বলতো যে আমাকে দেখিয়ে দিতে। তিনি 5 ঘন্টা বা 5 বছর বা 50 বছর বা 500 বছর বা 5000 বছর তার যদি আয়ু থাকে, তিনি যত্নবান হয়েও দেখতে পাবে না। গীতাতেই তার সমাধান করা আছে। এখন বিষয় হচ্ছে যে সমাধানগুলো আমাদের মহাপুরুষরা ঈশ্বররা করে গিয়েছেন, সেইগুলোকে নিয়ে নতুন করে আবার দ্বন্দ্ব না পাকি একই জায়গায় না পড়ে থেকে এগোন না, নতুন কিছু প্রশ্ন, নতুন কিছু সমাধান, ওগুলো তো সমাধান হয়ে আছে। তো এই যে বিষয়টা a+b² একটা সমাধান হয়ে আছে। যদি আপনাকে ক্লাসে পাস করার জন্য a+b² বা a+b³ অঙ্ক করতে হয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওই ফর্মুলাটা আপনাকে আর নতুন করে প্রতিষ্ঠা করার কিছু নেই। ফর্মুলাটা প্রতিষ্ঠিত। যদি মনে হয় তাহলে নতুন কিছু আপনি প্রতিষ্ঠা করুন, আপনার উপকারে লাগবে, দেশের উপকারে লাগবে, দশের উপকারে লাগবে। তা সেই স্ববিরোধী কথাবার্তায় ভদ্রলোক শুরু করেছিলেন যে আমি জ্যোতিষ টতিষ সেসব বিশ্বাস করি না। আবার তিনি বলছেন যে গুরু সহায়, তাই আমি বেঁচে গেছি। 6th হাউসের ষষ্ঠ থেকে আমাদের রোগ, ষষ্ঠ থেকে শত্রুতা, এগুলো বিচার হয়। কেতু একটা ঘোট সৃষ্টিকারী, কেতু একটা সিউডো প্ল্যানেট, ভুল ট্রিটমেন্ট করায়, এবং কেতু ষষ্ঠ হাউসে যে শত্রুতা দেয়, সেই ব্যক্তি কোনোদিন বুঝতে পারে না যে আমার শত্রু আছে। সবাই তার সঙ্গে মিত্রের মতো আচরণ করে, কিন্তু তার মধ্যেই তাকে ছুরি মেরে চলে যায়। অনেক শত্রু আছে যেমনি বোঝা যায় যে ওই ব্যক্তিটা আমার শত্রু, ওই ব্যক্তিটা আমার মিত্র, কিন্তু কেতুর শত্রুতা বোঝা খুব মুশকিল হয়। ঠিক তেমনি কেতুর রোগ নির্ধারণ অনেক সময় ভুল রোগ নির্ধারণ হয়ে যায়, যেটা উনি হয়েছেন। উনি বলছেন হ্যাঁ হয়েছিল। আমি বললাম তাহলে কী করে বুঝলেন? আপনার শারীরিক ভোগান্তি গিয়েছে, আপনার লাখ লাখ টাকা খরচা গিয়েছে, আপনার বাড়ির লোক টেনশন করেছে, আর আপনি বলছেন আমার কোনো ক্ষতি হয়নি। তখন বলছেন হ্যাঁ, কিন্তু বিশ্বাস করুন এটা আপনার সঙ্গে আমি একমত হলাম ঠিক কথাই,
কিন্তু অনেক্স পান্নাটা আমাকে কোনো কাজ দেয়নি। অনেক্স পান্না পান্না নয়, পান্না যার মধ্যে থাকছে অ্যালুমিনিয়াম, বেরিলিয়াম, সিলিকন, অক্সিজেন। অ্যালুমিনিয়াম, বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন এবং অক্সিজেন, সেই কেমিক্যাল কম্পোজিশনটা। আরেকটা পাথর যার মধ্যে শুধু সিলিকন এবং অক্সিজেন থাকছে, এক হতে পারে না কোনোদিন। যদি হতো তাহলে ডাক্তার বলছে বেশি করে জল খান, তা আপনি তো বেশি করে নাইট্রিক অ্যাসিড খেলেও হতো, দুটোই তো তরল। কিন্তু আপনি বলছেন না, ওটা অ্যাসিড, ওটা শরীরের পক্ষে ক্ষতিকারক, এবং জল শরীরের পক্ষে উপকার। কেন না? দুটোর কেমিক্যাল কম্পোজিশন আলাদা। আরও বিষয় আছে, পাথরের স্পেসিফিক গ্র্যাভিটি, পাথরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, পাথরের আল্ট্রাভায়োলেট পরীক্ষা। এই আল্ট্রাভায়োলেট পরীক্ষা বা স্পেকট্রোস্কোপের যে পরীক্ষা, এগুলো তো কোনো সার্টিফিকেটে উল্লেখ থাকছে বলে আমি দেখছি না, জানি না কী করে কী সার্টিফিকেট হচ্ছে। শুধু স্পেসিফিক গ্র্যাভিটি আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আসলে কী ব্যাপারটা জানেন তো? ধরুন একটা, এর আগেও বুঝিয়েছি, কোরান্ডাম। কোরান্ডাম মানে হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, Al2O3, অ্যালুমিনিয়াম অক্সাইড, যেটা বাজারে সহজলভ্য। কিন্তু সেই অ্যালুমিনিয়াম অক্সাইড ধরুন 4 স্পেসিফিক গ্র্যাভিটির কাছাকাছি আসছে এবং তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.76 বা 1.77 এর কাছাকাছি যদি আসে, সেটা কোরান্ডাম হয়ে যায়। তাকে তখন আর অ্যালুমিনিয়াম অক্সাইড বলা হচ্ছে না, তাকে বলা হচ্ছে কোরান্ডাম। এই কোরান্ডামের ওপর বিভিন্ন রঞ্জকের উপস্থিতির ওপর, বিভিন্ন কেমিক্যাল ইম্পিউরিটির ওপর তাকে টাইটেনিয়াম, আয়রন, ক্রোমিক অক্সাইড ইত্যাদির উপস্থিতিতে কখনো তাকে বলা হচ্ছে চুনি, কখনো তাকে বলা হচ্ছে নীলা, কখনো তাকে বলা হচ্ছে পাতপরাসা, কখনো তাকে বলা হচ্ছে ইয়েলো সাইপার পোগরাজ ইত্যাদি। কখনো হয়ে যাচ্ছে সেটা স্টারডবি। একটাই জিনিস, কিন্তু একটাই জিনিস, তার বিভিন্ন নাম হয়ে যাচ্ছে। তো আপনি যদি সেই অ্যালুমিনিয়াম অক্সাইডকে 4 স্পেসিফিক গ্র্যাভিটির কাছাকাছি এবং 1.76 থেকে 1.77 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কাছে আনতে পারেন, ওটা কোরান্ডাম হয়ে যাবে। তারপর তার মধ্যে কেমিক্যাল ইম্পিউরিটি ঘটিয়ে ল্যাবরেটরিতে। আজকে বিজ্ঞান কোথায় উন্নতি করেছে বলুন তো? মানুষ চাঁদ মঙ্গল গ্রহে যাওয়ার স্পর্ধা দেখাচ্ছে, সূর্যে মানে গবেষণার জন্য যাওয়ার সাহস দেখাচ্ছে, এভারেস্ট কাঞ্চনজঙ্ঘার চূড়ায় উঠছে, সমুদ্রের গভীরে চলে যাচ্ছে। কি না করছে মানুষ! ক্লোন করছে, ক্লোন করে একটা জীব তৈরি করে দিতে পারছে। যদিও সমাজে পরিস্থিতি ওগুলো হিসাব করে অনেক সময় আইনের ওপর নির্ভর করে সেটা কোনোটা নিষিদ্ধ হতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মানুষ করতে পারছে, মানুষ পারে। মানুষের মধ্যে সেই আত্মা, সেই ভগবান অবস্থান করে সব কিছু করে নিচ্ছে। মানুষের মধ্যেই দেবতা অবস্থান করছে, মানুষের মধ্যেই অসুর অবস্থান করছে। সুতরাং একটা জীব থেকে আরেকটা জীবকে তৈরি করা যেমনি তার কোষ থেকে এমন কিছু কঠিন ব্যাপার না, ঠিক সেম কেমিক্যাল কম্পোজিশন থেকে একটা পাথর তৈরি করাটা কোনো ব্যাপার না। আপনারা তো দেখছেন, আমার মুখের কথা বিশ্বাস করবেন কেন? আপনারা অনলাইন সার্চ করুন না এগুলো। সিবিডি, কার্বন ভেপার ডায়মন্ড; এনপিডি, ন্যানো পলিক্রিস্টিক ডায়মন্ড; এইচপিএসটি, হাই প্রেসার হাই টেম্পারেচার ডায়মন্ড; ল্যাব গ্রোন পাথর, ট্রিটেড পাথর, যার জন্য আমি একাধিক অনুষ্ঠানে বারবার চ্যালেঞ্জ করেছি যে বাজারের 90% রত্ন উপরত্ন আসল নয়। বাজারের 90% রত্ন উপরত্ন আসল নয়। আপনি বলছেন আমাকে সার্টিফিকেট দিয়েছে। ধরুন আমি একটা ল্যাব করলাম, আমি একটা পাথরের দোকান খুললাম, সার্টিফিকেট দিতে হবে। আমার 10-20টা দোকান পর একটা ল্যাব করলাম, আমার পাশাপাশি আরও পাথরের দোকান হয়ে উঠবে, আমার পাথর তো ওখানে পাস করবেই। এবং দেখা গেল যে সবার পাথর পাস করছে। আমি এটা বলছি না যে এটা দৃঢ়, এটা আপনারা গবেষণা করুন। আমি একজন জেমোলজিস্ট হিসেবে এটা আমার মনে হয়েছে যে ভালো রত্ন ব্যবসায়ী যেমনি আছে, ভালো ল্যাব আছে যেমনি, ভালো ল্যাব টেকনিশিয়ান আছে যেমনি, তেমনি ভ্রান্তও আসতে পারে। কারণ আমরা দেখছি তো সমাজে অনেক কিছু তো ভেজাল হচ্ছে না, ঠিক তেমনি এখন আমি ল্যাবটা করার পর অন্য একটা নাম দিয়ে করলাম, পাথর নেবেন আমার কাছে দিন, আমি করে দিচ্ছি, সার্টিফিকেট করে দিচ্ছি, বা আপনি যান ওই ল্যাবে যান করে দিন, তা আপনার সার্টিফিকেট হয়ে যাচ্ছে ন্যাচারাল। আপনি বলছেন আমাকে ন্যাচারাল দিয়েছেন। এখন আমি যদি সেটাকে ল্যাব গ্রোন বা ট্রিটমেন্ট লিখে দিই, তাহলে পাথরটা বিক্রি হবে না। আর পাথর যদি বিক্রি না হয়, আমার ল্যাবে কেউ আসবে না, তাহলে আমার লোকসান হবে। আমি যদি 100 টাকা করে পার সার্টিফিকেট নিলাম, আমার কাছে প্রতিদিন 200, বিভিন্ন দোকান বিভিন্ন জ্যোতিষ থেকে ধরুন 200 সার্টিফিকেট হলো, 300 সার্টিফিকেট হলো, আমার 20-30 হাজার টাকা রোজগার।
আপনার রক্ত লাগবে, ডাক্তার বলেছে রক্ত লাগবে। এখন পুলক চক্রবর্তী ধরুন রক্তের ব্যবসা করে, পুলক চক্রবর্তীর রক্তের দোকান আছে, আমি রক্ত দিচ্ছি। ডাক্তার পরীক্ষা করে বললো হ্যাঁ মানুষের রক্ত এই গ্রুপের রক্ত, ফ্যাক্টর মিলে গেছে সমস্ত কিছু। শুধু এইটুকুই কি যথেষ্ট? তার মধ্যে হেপাটাইটিস আছে নাকি, তার মধ্যে HIV আছে নাকি, তার মধ্যে অন্যান্য কিছু আছে নাকি, সেগুলো কি দেখার দরকার না? ঠিক তেমনি একটা পাথর, এটা আপনার পোগরাজ, এটা আপনার রুবি, এটা আপনার নীলা, এটা আপনার প্রবাল মিলে গেল মানেই তাই। তাহলে কেন আমি বলছি ওপেন মিডিয়ায়, আমার কি ভয় থাকতো না? আমার প্রোগ্রাম তো আপনি একা না, আপনার মতো হাজার হাজার মানুষ দেখছেন এবং অনেকেই এসব ব্যাপারে শিক্ষিত আজকের দিনে। আমার থেকেও মেধাবী লোক আছেন, নেটের দৌলতে সবাই অনেক কিছু জানতে পারছেন। অনেক রত্ন ব্যবসায়ী আমার অনুষ্ঠান দেখছেন, অনেক ল্যাব টেকনিশিয়ান আমার অনুষ্ঠান দেখছেন। তাহলে তারা প্রতিবাদ করতেন না যে না পুলক চক্রবর্তী ভ্রান্ত কথা রটাচ্ছেন? তাহলে কেন আমি বলছি যে বাজারে 90% রত্ন আসল নয়? এই 90%-এর মধ্যে যেমনি আসল আছে, 100%-এর মধ্যে যেমনি 10% আসল আছে, তেমনি 90%ই প্রায় বলতে গেলে ট্রিটেড বা ল্যাব গ্রোন। আপনি একটা দোকানে যান, আমার পোগরাজ লাগবে, হ্যাঁ নিন, কত টাকার অতি? 500 টাকা। না একটু ভালো দেখান, কত টাকার অতি? 1000 টাকা। না আরেকটু ভালো থাকেন, কত টাকার অতি? না 1200 টাকা। না কত টাকার অতি? না 2000 টাকা। এইভাবে আপনাকে 20টা প্যাকেট দেখিয়ে দিল এবং এক একটা প্যাকেটে 400-500 করে, 1000 টাকা করে পোগরাজ আছে। পছন্দ হলো না, পাশের দোকানে যান, পাশের দোকানে যান, পাশের দোকানে যান, 20টা দোকান ঘুরুন। জেমের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে বিউটি, রেয়ারিটি এবং ডুরাবিলিটি থাকবে। তাহলে যে জিনিসটা এত রেয়ার, সেই জিনিসটা এত অ্যাভেলেবেল হয় কি করে? এখন অনেক্স পান্না, পান্না নয়, এরকম অনেক পাথরই আছে যেগুলোকে বলা হয় অনেক্স আলাদা জিনিস, পান্না আলাদা জিনিস। তো সঠিক রত্ন উপরত্ন ধারণ না করলে কোনোদিনই কাজ হবে না। যেমনি অনেক মানুষ আমার কাছে আসেন, ওই যে ক্যাটসাই প্রবালের কথা যেমনি বললাম, পুরবাবু অনেক জায়গায় দেখেছি আপনি বলেছেন যে দেয়ালে পিঠ থেকে গেলে আপনার কাছে আসতে, হ্যাঁ বলেছি, অস্বীকার আমি করছি না। কিন্তু কতদিনে কাজ পাবো আসলে কি জানেন তো? সব জায়গায় ঠকতে ঠকতে পয়সা শেষ এবং এমন একটা জায়গায় চলে গিয়েছে, মনোবল ভেঙে গিয়েছে। কতদিনে কাজ পেতে পারি? দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি এবং পুলক চক্রবর্তী প্রত্যেকটা মানুষকে চ্যালেঞ্জ করে যে আপনি যখন আর 5 জায়গায় ঠকতে ঠকতে দেয়ালে পিঠ থেকে গেছে, সেই জায়গা থেকে আপনাকে উন্নতির চূড়ান্ত জায়গায় পৌঁছে দিতে পারেন। কিন্তু আপনি ফার্স্ট আমাকে এটা বলুন তো, যে আপনি যদি প্রথমে আমার কাছে আসতেন, আমি সঠিক রত্ন উপরত্ন পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি পাওয়ার দিয়ে আপনাকে উন্নতি করাতে পারতাম। কিন্তু যে ক্ষয়ক্ষতি দীর্ঘদিন আপনি ভুল পাথর, ভুল প্রবাল, ভুল ক্যাটসাই, ভুল গোমেদ, ভুল জারকন ইত্যাদি পড়ে আপনি যে দীর্ঘ ক্ষয়ক্ষতি আপনার মধ্যে করে এনেছেন, গ্রহটাকে আরও খারাপ করে এনেছেন, সেটাকে তো আগে ঠিক অবস্থা আনতে হবে। একটা জিনিস বলে দিচ্ছি যে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির কাছে কেউ বাড়তে হয় না। সবসময় জ্যোতিষের দরকার সঠিক জাজমেন্ট। এই জিনিসটা আজকের দিনে হারিয়ে গিয়েছে। আমিও প্রফেশনাল, কিন্তু সেই প্রফেশনাল জায়গাটা এমন একটা জায়গায় গিয়েছে যেন একটা ক্লায়েন্ট আসলে তার মাথা থেকে আগে ফার্স্ট হচ্ছে আমাকে রোজগার করতে হবে। এইরকম একটা জায়গায় যখন গিয়েছে তখন জ্যোতিষ কিন্তু মুখ থুবড়ে পড়বে, ক্লায়েন্ট ঠকবে। আর সেটাই আজকে জ্যোতিষতান্ত্রিকদের হচ্ছে। কারণ কি? নিজের বাড়িতে নিজে পুজো করছে না। কি ব্যাপার, আপনার কালী পুজো আপনি করুন, এরকম হয়তো কাউকে জিজ্ঞেস করছি, না না বাড়িতে ছেলে পেলে আছে, অমঙ্গল হবে না, এটা সব ব্রাহ্মণের করতে হয়। যদিও সবাই ঈশ্বরের সন্তান, সবাই ঈশ্বরকে ইয়ে করার ইয়ে আছে, এরকম আমাদের বিভিন্ন মহাপুরুষ সাধুরা দেখিয়ে গিয়েছেন। কিন্তু বাড়িতে ছেলে পেলে আছে, অমঙ্গল হবে না? তখন আমি তাকে জিজ্ঞেস করছি, তাহলে আপনি যে শাস্ত্রী মহারাজ পণ্ডিত হয়েছেন, আপনি লোকের যাগযজ্ঞ কী করে করাচ্ছেন? তাহলে নিজের বাড়িতে নিজে পুজো করছেন না, লোকের ক্ষেত্রে 60,000। চুপ করুন তো মশাই, আপনি সব জেনে গিয়েছেন, উল্টোপাল্টা টিভিতে বকছেন। উল্টোপাল্টা না সোজা কথা, স্পষ্ট কথা, জানি অনেকের গায়ে বেঁধে আমার কথা, সোজা স্পষ্ট কথা না উল্টোপাল্টা আপনারা নিজেরাই জাজ করুন। আমি তো বলছি যে বাজারে 90% রত্ন পুরত্ন আসল নয়। মানুষ কি খোঁজে? একটা পোগরাজ পরবো, সেটা হলুদ কালার হবে,
একটা পোগরাজ পরবো তার মধ্যে কোনো দাগ থাকবে না, একটা পোগরাজ পরবো তার মধ্যে দিয়ে পুরো লাইট পাস করবে, দেখা গেলো টোটাল জিনিসটাই ল্যাব করুন। না, আমাকে তো সার্টিফিকেট দিয়েছে ন্যাচারাল, তাহলে তো আপনার কাজ হওয়া উচিত। তাহলে আপনি আমার কাছে কেন এসে বলছেন যে পুলকবাবু আমার কলিগ পাঠালো, পুলকবাবু আমার রিলেটিভ পাঠালো, এত লাখ লাখ টাকা স্টোন পড়েছে, কোনো কাজ হচ্ছে না? তা আপনি এখানেই বলুন না, তাহলে ন্যাচারাল তো আপনার তো কাজ হওয়া উচিত। প্রত্যেকটা জিনিসের একটা বস্তু গুণ আছে। যেমনি আমরা শুনি অমৃত খেলে অমর হওয়া যায়, ভালো ভালো ওষুধ, ভালো ভালো পুষ্টিকর খাবার যেমনি অমৃত সমান শরীরকে ঠিক করে, ঠিক তেমনি বিষ ততটাই মৃত্যুর দিকে ঠেলে দেয়। ঠিক তেমনি সঠিক প্রতিকার, সঠিক মন্ত্র, সঠিক ক্রিয়া, এগুলো যেমনি যতটা আপনাকে উন্নতি করাতে পারে, ভুল জিনিস তার থেকে অনেক ক্ষতি করাতে পারে। একটা ঘটনা, এটা সম্ভবত 2003-4 সালের ঘটনা বা 2-3 সালের ঘটনা। একটা তখন একজন আমার কাছে দেখাতে এসেছিলেন, 2002-3 সালের ঘটনা। একজন আমার কাছে দেখাতে এসেছিলেন যে দেখুন তো আমার চাকরিটা কবে হবে। আমি বললাম যে আপনার চাকরির যোগ আছে, চাকরি সরকারি চাকরি হয়ে যাবে, কিন্তু আপনি বাধাটা কাটাতে গেলে একটা রুবি স্টার পড়ুন। বললো তাও কতদিনের চাকরি হবে? আমি বললাম 2 বছর, 2.5 বছর, 3 বছরও লেগে যেতে পারে, কিন্তু চাকরি আপনার শিওর হবে। তিনি কোনো একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়েছিলেন। হ্যালো, যিনি কোনো একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়েছিলেন, সেই অ্যাস্ট্রোলজার ওনাকে বলেছিলেন যে না না, চুনি পড়লে আপনার তাড়াতাড়ি চাকরি হবে। সেই ভদ্রলোক পরবর্তীকালে বছর 2 পর আমাকে এসে জানাতায় অপমান করেছিলেন যে আপনি অ্যাস্ট্রোলজির কিছুই শেখেননি, আপনার বয়স অল্প। তখন 2002-3 সালে ঘটনা বলছি। আরও প্র্যাকটিস করুন, তারপর মানুষকে ভবিষ্যৎবাণী করবেন, কেননা আপনি স্টারডুবি পড়ে 2 বছর 3 বছর পর চাকরি হবে বলেছিলেন। এবং ওই ভদ্রলোক আমাকে চুনি পড়িয়েছেন, এবং চুনি পড়ানোর পর আমার 7 মাসের মধ্যে চাকরি হয়। তাহলে বলুন, আপনি এখনো কিছুই শেখেননি। আমি বললাম ঠিক আছে, চুনি পড়ানোর 7 মাসের মধ্যে চাকরি হয়, ঠিক কথা। চুনি পড়ার ধারণ করার কতদিনের মধ্যে আপনার বাবা মারা যায়? তখন একটু চিন্তা ভাবনা করে বলছেন যে চুনি পড়ার 7 মাস পর, 8 মাস পর যেমনি আমার কাজ হয়, চুনি পড়ার 3 মাস পর কিন্তু আমার বাবা মারা যায়। আপনি কি করে জানলেন? আমার চুনিটা আমিও পড়াতে পারতাম, চুনিটা আমিও পড়াতে পারতাম। এর জন্যই আমরা অ্যাস্ট্রোলজার, এর জন্যই আমরা ওই গাছতলার অ্যাস্ট্রোলজার না, এর জন্যই আমরা ভালো প্রফেশনাল অ্যাস্ট্রোলজার। সুতরাং জীবনটা আপনার, ব্যর্থ হলে আপনি জ্যোতিষীকে দুটো বাজে কথা বলতে পারেন, তার বেশি কিছু না, ভুগতে আপনাকেই হবে। সুতরাং আপনার জীবনে আপনাকে বেশি সিরিয়াস হতে হবে। সেইটা করতে গেলে কি করতে হবে আপনাকে? সবার আগে দরকার সঠিক জাজমেন্ট, সঠিক জন্মকুণ্ডলী বিচার। সঠিক বিচার যদি হয়, সঠিক প্রতিকার নির্ধারণ হবে। সঠিক প্রতিকার নির্ধারণ যদি ভালো অ্যাস্ট্রোলজার হয়, সেটাকে সঠিক মাত্রায় আপনাকে দিতে পারবে। সঠিক প্রতিকার সঠিক মাত্রায় আপনি যদি সঠিক সময় গ্রহণ করেন, যেমনি আজকে অসুখ হয়েছে, আমি 6 মাস পর ওষুধ খাবো, অসুখ তো বসে থাকবে না, দিনকে দিন বাড়তে থাকবে। সঠিক সময় যদি আপনি ধারণ করতে পারেন, তো আপনি উন্নতি করবেনই, এটা আমার চ্যালেঞ্জ। আর যার জন্য যারা দীর্ঘদিন আমার টিভি অনুষ্ঠান দেখছেন, আমার সান্নিধ্যে এসছেন, দেখেছেন যে অন্যান্য জ্যোতিষতন্ত্র বাস্তু যেখানে গুটিয়ে যাচ্ছে, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সফলতা সেখানে দিনকে দিন বাড়ছে। একটাই কারণ, গুরু আশীর্বাদ, আপনাদের শুভেচ্ছা। ভালো থাকুন।